আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য থেকে প্রাণ ভয়ে পালাচ্ছে মার্কিন সেনারা। আমিরাতের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারে ইরান। শত্রুপক্ষকে শায়েস্তার জন্য ইরানকে ভয়ঙ্কর ড্রোন দিচ্ছে রাশিয়া। বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র, ৮০ লাখ কণ্ঠে ট্রাম্প হঠানোর ডাক। সংসদে কড়া বক্তব্য, প্রশংসায় ভাসছে হান্নান মাসুদ। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমে গুরুতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জীবন বাঁচাতে ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছেন মার্কিন সেনারা। তেহরানের হামলায় ভয়ে ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে কাজ করতে শুরু করেছেন তারা। এতে সেনাদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। দ্য টেলিগ্রাফ ফের রিপোর্টে ওপেন সোর্স বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ভূ অবস্থান ভিত্তিক হামলার একটি প্রাথমিক বিশ্লেষণ অনুসারে ১০৪টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তিনি বলেছেন, মার্কিন স্যাটেলাইট সংস্থাগুলো অন্তত ১৪ দিন ধরে ছবি প্রকাশে বিলম্ব করেছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্রমাগত হামলার ফলে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে থাকা ১৩টি মার্কিন ঘাঁটির মধ্যে অনেকগুলোই প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। হিন্দ জানিয়েছেন, সব ঘাঁটির মধ্যে কুয়েতের আলী আল সালেম সবচেয়ে বেশি হামলা শিকার হয়েছে, মোট ২৩টি। এরপরেই রয়েছে ক্যাম্প আরিফজান এবং ক্যাম্প বুহরিং। এগুলোতে যথাক্রমে ১৭টি এবং ৬টি ভূ অবস্থান ভিত্তিক হামলা চালানো হয়েছে। এই ৩টি ঘাঁটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে হ্যাঙ্গার, যোগাযোগ অবকাঠামো, স্যাটেলাইট যন্ত্রপাতি, জ্বালানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। হিঞ্জের বিশ্লেষণ অনুযায়ী ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাতে ১৭ বার, বাহরাইনে ১৬ বার, ইরাকে ৭ বার, কাতারে ৬ বার, সৌদি আরবে ৬ বার এবং জর্ডানে ২ বার হামলা চালিয়েছে। আলী আল সালেমে হামলা একটি বড় গুদাম ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ঢালু ছাদযুক্ত একটি হ্যাঙ্গার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একাধিক অ্যান্টেনা এবং স্যাটেলাইট এর ধ্বংসাবস্থা দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা বিমান ঘাঁটিতে সেনাদের থাকার জন্য ব্যবহৃত একটি ভবনের মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়েছে। ইরানি সূত্র দাবি করেছে, এই হামলাটি ইরানের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত খোররম শাহ ৪ ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে। হিঞ্জ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড সিস্টেমের যন্ত্রাংশ রাখা ৪টি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি সমীক্ষা অনুসারে যুদ্ধের শুরু দিকেই ইরানের চালানো হামলায় যুক্তরাষ্ট্রে অন্তত $৮০০ মিলিয়ন মূল্যের ক্ষতি হয়েছে, যার মধ্যে জর্ডানে অবস্থিত একটি আমেরিকান থার্ড রাডার এবং এই অঞ্চলের অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার ঘটনা রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, ইরানি বাহিনী দুবাইয়ের ২টি স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। ওই স্থানগুলোতে ৫০০ এর বেশি মার্কিন সেনা লুকিয়েছিল। এই হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, দুবাইয়ের একটি হোটেলে এবং উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মকর্তাদের জমায়েত লক্ষ্য করে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া কুয়েতের আল শুয়াইখ বন্দরে অবস্থানরত ৬টি মার্কিন যুদ্ধজাহাজেও কাদের ৩৮০ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। মার্কিন সেনাদের আক্রমণাত্মক সেনাবাহিনী হিসেবে অভিহিত করে জোলফাগারি বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম, আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর তারা প্রাণ ভয়ে পালিয়েছে এবং ঘাঁটির বাইরে আত্মগোপন করেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এখন যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায়, তাহলে আমিরাতকে তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের বিশ্বাস, এই স্থল হামলা হবে আমিরাত থেকে। এ কারণে আমিরাতকেই তারা সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে ব্যাপক পাল্টা হামলা চালাবেন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা এমন হুমকি দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর যৌথ হামলার পর যুদ্ধ ১ মাসের বেশি সময় পার হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এখন এই প্রণালী খোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল হামলার পরিকল্পনা করছেন। আশঙ্কা করা হচ্ছে, মার্কিনীদের স্থল হামলার টার্গেট হবে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তাদের ৯০% অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে। আর মার্কিনীদের স্থল হামলা শুরু হতে পারে উপসাগরীয় আরব দেশগুলো থেকে, যেগুলোতে যুদ্ধের প্রথম থেকেই অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, আমিরাত এখনই তাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
এক কর্মকর্তা বলেছেন, ইরান এখন বুঝতে পেরেছে আমিরাত শুধুমাত্র মার্কিন সেনাদের ঘাঁটি দিয়েই বসে নেই, তারা এর চেয়েও বেশি সাহায্য করেছে। এ কারণে ইরান সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের প্রতি আর সহনশীল তারা থাকবে না। তিনি বলেছেন, ইরানের গোয়েন্দারা বিশ্বাস করে আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে নিজেদের কিছু আকাশ শক্তি যুক্তরাষ্ট্রকে দিয়েছে। এই কর্মকর্তা আরো বলেছেন, ওমানে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের উপর দায় চাপিয়েছে। অপর এক কর্মকর্তা বলেছেন, নিজস্ব গোয়েন্দা তথ্য ও রাশিয়ার কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যাসন্ন, অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে, আর এই হামলা চালানো হবে আমিরাত থেকে। তিনি বলেছেন, বিশেষ করে বাহরাইন ও আমিরাত থেকে হামলা হলেও তারা এতদিন দেশগুলোর নিজস্ব অবকাঠামোতে হামলা চালাননি। এর বদলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছেন। কিন্তু এখন আমিরাত থেকে যদি স্থল হামলা হয়, তাহলে দেশটিকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তখন হামলা শুধুমাত্র সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, হামলা হবে সরকারের মালিকানাধীন বেসামরিক স্থাপনাতেও। আর এ ব্যাপারে আমিরাতকে ইতোমধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 29তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবার সহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারদেরকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সঙ্গে ধ্বংসের শেষ চেষ্টা চালানো হচ্ছে ইরানের জ্বালানি ও পারমাণবিক কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনাও। তবে শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলনে ভয়ঙ্কর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। সব মিলিয়ে যতটা সহজে ইরানকে পরাস্ত করবেন বলে ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা, তেমনটা তো হচ্ছেই না, বরং ইরানের জবাবের সামনে মুখ থুবড়ে পড়েছে তাদের সব পরিকল্পনা। এমন পরিস্থিতিতে ইরানকে আরো ভয়াবহ আঘাত হানার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রস্তুতি নেওয়া হচ্ছে ভয়ঙ্কর স্থল অভিযানের। এই অবস্থায় ইরানের সহায়তায় এগিয়ে এসেছে আরেক সুপার পাওয়ার রাশিয়া। ইউক্রেন যুদ্ধে দারুণ সফলতা দেখিয়ে চলা শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে মস্কো। শনিবার 28 মার্চ মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এই ড্রোন এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরো শক্তিশালী করেছে মস্কো। সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে। আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এই ড্রোন পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে চালানটি কত বড় এবং এটি এবারই প্রথম সরবরাহ কিনা ধারাবাহিক সরবরাহের অংশে তা এখনো স্পষ্ট নয় তাদের কাছে। অবশ্য ইরানের ড্রোন পাঠানোর তথ্য অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য কোনো দেশ ইরানকে যাই সরবরাহ করুক না কেন, তা আমাদের অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যৌথ হামলার প্রথম ধাক্কাতে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। 27 দিন ধরে চলমান যুদ্ধে এরই মধ্যে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে হারিয়েছে ইরান। দেশটির বিভিন্ন সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের 2000-এর বেশি মানুষ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত। তবে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটি বা সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনো চলছে। ইরানের লাগাতার হামলার মুখে এর মধ্যে প্রায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এই অবস্থায় রাশিয়ার উন্নত প্রযুক্তির ড্রোন ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাটকীয় পরিবর্তনের সুর বাজছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। আগ্রাসনমূলক কঠোর সব নীতি বাস্তবায়ন করতে গিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো 50 অঙ্গরাজ্য এবার ফুঁসে উঠছে নো কিংস আন্দোলনে। প্লাকার্ড, ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছেন প্রায় 80 লাখ মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, ট্রাম্প হটাও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয় দফায় দেশব্যাপী বড় আন্দোলন। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অন্তত 3300টি স্থানে একযোগে একই সঙ্গে
পালন করা হচ্ছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির মতো বড় শহরগুলোতে লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমেরিকার পাশাপাশি সংহতি জানিয়ে রোম, প্যারিস ও বার্লিনের মতো ইউরোপের প্রধান শহরগুলোতেও এই আন্দোলন চলছে। তবে এবার আয়োজকদের মূল লক্ষ্য ছিল রক্ষণশীল ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষদের এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত করা। এবারে তীব্র আন্দোলনের মূল কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস সেন্ট পল এলাকাকে। গত বছরের ডিসেম্বরে এই মিনেসোটায় অপারেশন মেট্রো সার্জ নামে এক কুখ্যাত ও অত্যন্ত কঠোর অভিবাসন বিরোধী অভিযান চালায় ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে প্রায় ৩,০০০-এর বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছিল এবং নির্বিচারে অতিরিক্ত বল প্রয়োগের গুরুতর অভিযোগ ওঠে। সবচেয়ে বেশি ক্ষোভের সৃষ্টি হয় চলতি বছরের জানুয়ারিতে, যখন এই অভিযানের সময় ২ নিরপরাধ মার্কিন নাগরিক নিহত হন। শনিবারের ২৮ মার্চ এই বিশাল সমাবেশে নিহত সেই ২ নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাদের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করা হয়। এর আগে গত জুন ও অক্টোবর মাসেও দেশটিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণ নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারে ৮০ লাখ মানুষের এই রেকর্ড সমাবেশ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের ঠিক আগে এই বিশাল গণজাগরণ বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে ট্রাম্প প্রশাসনের জন্য। এবার স্বদেশ প্রসঙ্গ। জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে উত্তাপ ছড়িয়েছেন দেশের ইতিহাসের কনিষ্ঠতম সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা হান্নান মাসুদ। তিনি বলেছেন, নতুন প্রজন্ম বা জেন জিরা আর ৭২-এর সংবিধান চায় না। একই সঙ্গে স্বাধীনতা ৩০ বছর পরে জন্ম নেওয়া তরুণরা কেন ভোটাধিকার বঞ্চিত সেই জবাবও দাবি করেছেন তিনি। রোববার ২৯ মার্চ জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সময় বন্টনে বৈষম্য এবং নির্বাচনী সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নিজেকে জেনজি প্রজন্মের প্রতিনিধি দাবি করে হান্নান মাসউদ বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি। আপনারা যে জেনজি প্রজন্মের কথা বলেন, আমি তাদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। জেনজিরা কি চায়? তারা ৭২-এর সংবিধান আর চায় না। তারা জবাব চায়, স্বাধীনতা ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পায় নাই। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিক, মানসিক ও রাজনৈতিকভাবে পুনরুদ্ধার করেছেন। আমার এলাকা হাতিয়ার, বেড়িবাঁধ ও খাল খনন তিনি করে দিয়ে গেছেন। অথচ আমরা ৭১-এ রক্ত দিয়েছি নিরাপদ বাংলাদেশের জন্য, ভোটাধিকারের জন্য। কিন্তু আমরা কি দেখেছি? ৭৩ সালে ভোট চুরি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। বর্তমানে আমরা সেই নতুন বাংলাদেশে পাই নাই। নিজেদের নির্বাচনী অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হান্নান মাসুদ বলেন, আমি নির্বাচনে ভোট ডাকাতি দেখেছি, আমার গায়ে সরাসরি হামলা করা হয়েছে। আমি কি রক্ত ছড়িয়েছি আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হবেন বলে? ১৮ বছরের মাথায় ১৪৪ ধারার মধ্যে আমার নিজের ইউনিয়নে অস্ত্র হাতে সন্ত্রাসীরা পাহারা দিয়ে সংবাদ সম্মেলন করেছে। তিনি বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে ৯৪ সালের মাগুরা নির্বাচনের সঙ্গে তুলনা করেন। বক্তব্যের শেষ পর্যায়ে একটি ভয়ঙ্কর অভিযোগ তুলে ধরেন এ তরুণ সংসদ সদস্য। তিনি বলেন, নির্বাচনের পরের দিন এক নারীকে গণধর্ষণ করা হয়েছে শুধুমাত্র নৌকা বা সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে। ৩০টা কেন্দ্রে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। এর জবাব কে দেবে? স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার দল হলে ৮ মিনিট, বিরোধী দল হলে ৬ মিনিট, এভাবে তো কথা বলতে পারি না। আশা করি ফ্লোর দেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য করবেন না। এছাড়াও তিনি বলেন, আইনের কথা বলবেন আইনমন্ত্রী, কেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইনের কথা বলেন? প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।